আকরামের ঠোঁটে মৃদু হাসি। গম্ভীর আকরামকে আজ খুঁজে পেল না রুহামা, বরং এক অমায়িক মানুষকে নজরে পড়ল। এমন স্বামীর কল্পনায় তো করেছিল সে। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। রুহামা নিজেকে সামলে নিল। আকরাম গাম্ভীর্যকে আবার বরণ করল। জিজ্ঞেস করল, কে? ভাই, পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। আদিবার কথাটি শোনার সাথে সাথেই ধক করে ওঠে রুহামার ভিতরটা। সাইদ কি তবে পুলিশ পাঠালো? দুপুরে আকরাম রাগের মাথায় সাইদকে মেরেছিল, সেটার শোধ তুলতে কি এই ব্যবস্থা করেছে সাইদ? রুহামা মুখ পাংশুটে বর্ণ ধারণ করল। এক নিগার কৃষ্ণ ভয় তাকে ভেতর থেকে দুর্বল করে তুলল। আকরাম মিনিট দুয়েক চুপ করে থাকলো, তারপর বলল, ওনাদের বসতে বল, আমি আসছি। আদিবা চলে গেল। রুহামার বিবর্ণ মুখের দিকে এক পলক চেয়ে উঠে দাঁড়ালো আকরাম। মাথায় চিন্তা ঘুরপাক করছে না বললে ভুল হবে, কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সাইদ যদি কোনো বলদামি করে, তার সমাধানও আকরামের কাছে আছে। বসার ঘরে মিরপুর থানার ওসি বসে আছেন। আকরামকে দেখে সে উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, স্যার ভালো আছেন? জি, তুমি কেমন আছো ইকবাল? আলহামদুলিল্লাহ স্যার, একটা কাজে আপনার নিকট এসেছি। বলে ফেলো। সাইদুর রহমানের ব্যাপারে কিছু জানতে চাইতাম। আপনি হয়তো তাকে চিনেন, মিরপুর তফসিল অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সাইদুর রহমান নামটি শোনা মাত্র রুহামার ভয় বেড়ে যায়। তবে কি সাইদি পুলিশ পাঠিয়েছে? ওসি ইকবাল আকরামের বেশ পরিচিত, তাই সে ঘাবড়ালো না। বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? আসলে তার নামে ভূমির দস্যুতার কেস রয়েছে। আমরা এতকাল এই ব্যাপারে বেশ কটা রিপোর্ট পেয়েছি। আজ আমরা প্রমাণও পেয়েছি হাতে নাতে। সে বেশ কিছু টাকা খেয়ে এই কাজগুলো করে। বেশ কিছু জমি একই সাথে 3-4 জনের সাথে বিক্রয় করা হয়েছে। খুব বড় একটা দল এর পিছনে আছে। সাইদ তাদেরই সাহায্য করেছে। জাল দলিল এবং এই ভণ্ডামির কারণে আমরা তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। কিন্তু সাইদুর রহমান আপাতত হসপিটালে ভর্তি বিদায় তাকে গ্রেপ্তার করতে পারছি না। তবে আমাদের নজরবন্দি সে। এই ব্যাপারেই আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। রুহামা তার ঘরের দরজায় দাঁড়িয়ে সকল কথাগুলো শুনল। সাইদের মতো জঘন্য মানুষের জন্য তার মনে স্বল্প পরিমাণ সমবেদনা কাজ করছে না। যে মানুষ কোনো নারীর অসম্মান করতে পারে, সে মানুষ যে কোনো খারাপ কাজ করতে পারে বলে রুহামার ধারণা। সাইদের চরিত্রের এরূপ বর্ণনা শুনে সুমাইয়া বেগমের মন বসে গেল। সততার সবার আগে যদি একটা ছেলে সৎই না হয়, তবে তাকে মেয়ে সঁপে দেওয়া সবচেয়ে বড় ভুল। আকরাম দীর্ঘ সময় কথা বলল ইকবালের সাথে। ঘণ্টাখানিক পর ইকবাল উঠে দাঁড়ালো। বিনয়ী কণ্ঠে বলল, স্যার ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি যেন কোনো ঝামেলার ভেতর না পড়েন, সেই দায়িত্ব আমার। আকরাম মৃদু হেসে তাকে বিদায় দিল। ইকবাল যাবার পর সুমাইয়া বেগম প্রশ্ন ছুড়লেন, তুমি কি এই কারণে বিয়েটা ভাঙতে চাচ্ছিলে? না, কারণ এটা নয়। এই ঘটনা তো আজ জানতে পারলাম। আমি ভাঙতে চেয়েছিলাম সাইদের চরিত্র খারাপ, তাই তাকে আমি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। দৃশ্যটি দৃষ্টিকটু। কথাটা তখন কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। যাকগে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তুমি এখন নিশ্চিন্তে বিয়ে ভাঙতে পারো। কারণ জিজ্ঞেস করলে বলবে তার ছেলে অসৎ। কাট কাট উত্তর দিল আকরাম। তারপর নিজ ঘরে প্রবেশ করলো। রুহামা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আকরাম তাকে বলল, আর এক কাপ চা দিতে পারবে? আনছি। রুহামা রান্নাঘরে চলে গেল। আকরাম নিজ ঘরে গিয়ে রুদ্ধ শ্বাস ফেলল। যতই হোক সে মানুষ, মানুষের ভয় হয়। তারও ভয় হয়েছিল। ভেবেছিল সাইদ তার বিরুদ্ধে রিপোর্ট করেছে। ভয়টা থানায় যাওয়া কিংবা নিজের সাদা চাকরি জীবনে কালো দাগ পড়ার নয়, ব্যাপারটা তার বউয়ের মান সম্মানের সাথেও জড়িত। সাইদকে সে মেরেছে রাগের বশে।
রাগটা কেন হয়েছে এই প্রশ্নটি জিজ্ঞেস করলে এক কথায় দু কথায় রুহামার কথা উঠল। তখন হয়তো মিডিয়া সেটা নিয়ে একটা খবর ছাপাতো, মিরপুর তফসিল অফিসের রেজিস্ট্রার স্ত্রীর প্রাক্তনকে মারার কারণে জেলে আটক। দুপুরে গরম মাথায় এসব কিছুই আসেনি। তখন শুধু সাইদকে মারতে ইচ্ছে করেছিল। এখন বুঝতে পারছে কোথা থেকে কি হবার সম্ভাবনা ছিল। ভাগ্যিস আল্লাহ তাআলা সাইদের ভণ্ডামি ফাঁস করে দিয়েছেন, নয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো আকরামকে। আকরাম বারান্দায় দাঁড়ালো। আর শীত তুলনামূলক বেশি পড়েছে, চাটা পেলে ভালো হতো। ঠিক তখনই রুহামা এক কাপ চা হাতে উপস্থিত হয়। নরম গলায় বলে, আপনার চা। ধন্যবাদ। রুহামার ঠান্ডা লাগছে বিদায় সে ঘরে যাবার জন্য পা বাড়ায়। তখন আকরাম বলে ওঠে, কিছুক্ষণ দাঁড়াবে এখানে? জি। আকরামের নরম গলার নিবেদনে থমকে যায় রুহামা। এই 2 মাসে কখনো এমনভাবে অনুরোধ করেনি আকরাম। কিছুটা অবাক হলো সে। রুহামার উত্তর না পেয়ে আকরাম বলল, সমস্যা নেই, তুমি যাও, আমি শালটা নিয়ে আসছি। ঠান্ডা তো? হুম। রুহামা একটা মোটা শাল ভালো করে পেঁচিয়ে দাঁড়ালো আকরামের পাশে। আজ আকাশে পূর্ণ চন্দ্রমা, ঝিরিঝিরি শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে রুহামার মুখশ্রী। সাপের ন্যায় চুলগুলো অবাধ্য হয়ে উঠছে, মাঝে মাঝে আছড়ে পড়ছে মুখের উপর। কালো আকাশের মেঘের ফাঁকে শীতলের চাঁদের আলো গলে পড়ছে তাদের বারান্দায়। আজ রাতে জ্যোৎস্না বিলাসের জন্য উপযুক্ত। রুহামার ইচ্ছে ছিল বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না বিলাস করবে, কিন্তু সেই ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। কখনো সাহস করে আকরামকে বলা হয়নি। হয়তো বললেই বলতো, তুমি এত ছেলে মানুষ কেন রুহামা? রুহামা অপলক দৃষ্টিতে চন্দ্রমাকে দেখছে। হঠাৎ আকরাম বলে ওঠে, জানো রুহামা, আমার কখনো বাচ্চা মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল না। মাকে সবসময় বলতাম বাচ্চা মেয়ে আমার অপছন্দ, পারলে আমার সমবয়সী কাউকে খুঁজো। সেটার কারণ ছিল আমার এক বন্ধু তার থেকে ছোট একটি মেয়েকে বিয়ে করেছিল। তাদের মধ্যে হাজারো অমত। একটা সময় তাদের বিচ্ছেদ ঘটে। সময় পাল্টাচ্ছে, আমি বড্ড সেকেলে মানুষ। এখনের জেনারেশনকে বুঝে উঠতে পারি না। তাদের পছন্দ অপছন্দ সব কিছু কেমন এলোমেলো ঠেকে আমার কাছে। ফলে আমারও পরিণতি আমার বন্ধুর মতোই হবে। আমি বিচ্ছেদ খুবই ভয় পাই। বিনা ছুরিঘাতে হত্যার মতো লাগে আমার কাছে। কিন্তু মা পছন্দ করলেন তোমাকে, 9 বছরের ছোট একটা মেয়েকে। যখন তোমাকে প্রথম দেখেছিলাম না চাইতেও মন দিয়ে বসলাম। আসলে এই ভালোবাসা ভালো লাগা ব্যাপারগুলো তো নতুন আমার কাছে। তোমার সেই লাজুক চাহনি, মৃদু হাসি এত স্নিগ্ধ লেগেছিল, কিন্তু এই অনুভূতির সাথে গাঢ় ভয়ও আমাকে তাড়া করেছিল। তোমার কি আমার মতো বুড়োকে ভালো লাগবে? আমি সুন্দর করে কথা বলতে পারি না, খ্যাটখ্যাট করি প্রচুর। আরও ভয় পেলাম যখন তোমার আড়ষ্টতা আমার নজরে পড়ল। ভেবে নিলাম তুমি আমাকে পছন্দ করো না। কিন্তু সেদিন যখন তুমি বিনা জড়তায় আমাকে সাইদের কথাগুলো বললে, কেন জানে মনে হলো তুমি আমাকে একটু হলেও মনে জায়গা দিয়েছো। আজ যখন সাইদ তোমার নামে খারাপ কথা বলছিল, আমার একটু ভালো লাগছিল না, বরং রাগ হয়েছিল। আমি সেই সময় বুঝতে পেরেছি শুধু তোমাকে ভালো লাগে না, অজান্তে ভালোবেসে ফেলেছি তোমাকে। মনের ভিতরে কথাগুলো জমিয়ে রাখতে পারলাম না, বলে দিলাম। আমার মতো মানুষকে ভালোবাসতে তোমার আপত্তি থাকতেই পারে, বলে দিতে পারো। আমি জোর করার মানুষ নই। আচ্ছা আকরাম, আমার বয়স হলে কি আপনার এই ভালোবাসাটা কমে যাবে? রুহামার প্রশ্নে মৃদু হাসে আকরাম। তারপর বলে, এর জন্যই তোমার সাথে কথা বলতে চাই না। এত বোকা কেন তুমি? ভালোবাসা কি সেভাবে হয় নাকি? তাহলে তো সবাই বুড়ো হলে তার পার্টনারকে ছেড়ে দিত। ভালোবাসা তো মন থেকে হয়। তাহলে আপনার কেন মনে হলো আপনি আমার থেকে বড় হওয়ার জন্য আমি আপনাকে ভালোবাসবো না? আপনাকে আমি খুব শ্রদ্ধা করি জানেন। আপনার সততাকে আমার ভালো লাগে। সকালে আপনার শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকি, কল্পনা করি আপনার সাথে জ্যোৎস্না বিলাসের। কিন্তু ওই খ্যাটখ্যাট স্বভাবের দরুন বলা হয় না।
এই 2 মাসে আপনার জন্যই আপনার পরিবারকে ভালোবেসেছি। আমার আপনাকে খুব ভালো লাগে আকরাম। শুধু আগাতে পারিনি। ভেবেছি আপনার হয়তো আপনার সর্বগুণ সম্পন্ন মেয়ে পছন্দ। আমার মাঝে তো শুধুই ভুল। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আকরাম আবারও মৃদু হাসল। কি অমায়িক হাসি! তার চোখও যেন হাসছে। রুহামার বাবা বলেছিল, যাদের চোখ হাসে তারা স্বচ্ছ মনের মানুষ। কথাটা মিলে গেছে। আকরাম হাতটা বাড়িয়ে মৃদু কণ্ঠে বলে, আজ পূর্ণ চন্দ্রিমা, জ্যোৎস্না বিলাস করবে? হুমায়ুন স্যারের বইয়ে পড়েছিলাম, প্রিয়তমার সাথে জ্যোৎস্না বিলাস নাকি খুব সুখময়। করবে আমার সাথে জ্যোৎস্না বিলাস? রুহামা অজান্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে ভেবেছিল তার রূপকথার খোঁজ হয়তো অপূর্ণই থাকবে। একটা সময় সাঈদের মাঝে রূপকথা খুঁজত, ভবিষ্যতের সুখের হাতছানি খুঁজত, কিন্তু সেসব কাছের মতো ভেঙে গিয়েছিল। তারপর আকরাম তার জীবনে আসে, কিন্তু লোকটির গম্ভীরতা তাকে এলোমেলো করে দিয়েছিল। ভেবেছিল রূপকথা খোঁজার পথই হারিয়ে ফেলেছে রুহামা। অবশেষে আজ সকল দ্বিধার অন্ত হলো। আকরামের মাঝে খুঁজে পেল তার রাজকুমারকে। রুহামার রূপকথার খোঁজ অবশেষে পূর্ণ হলো। রুহামা আলতো ঘাতে আঁকড়ে ধরল আকরামের হাত, চাপা স্বরে বলল, করব, আজ রাতটি শুধু আমাদের। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।